গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ কোনো কবিতা কিংবা কোনো মিনি ব্লগ নয়, আজ আমি মূলত তোমাদের সাথে একটা ইনফরমেটিভ ভিডিও শেয়ার করবার জন্য হাজির হয়েছি। তো আই হোপ এতক্ষণে তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকের ভিডিওর মূল টপিকটা কি। ইয়েস, আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে আমরা কিভাবে আমাদের প্রজেক্টের খাতাকে রেডি করব। তো আমার অনেক স্টুডেন্ট আসে যারা আমাকে এই কোয়েশ্চেনটা করে যে দিদি প্রজেক্ট তো করলাম কিন্তু মার্কস খুব ভালো এলো না। ধরো তোমাদের তো 10 মার্কসের প্রজেক্ট থাকে, তো সে বলছে যে মার্কস খুব ভালো এলো না, হয়তো মার্কস এসছে 5 অথবা মার্কস এসছে 6। এইরকম একই প্রবলেম আমারও কিন্তু ক্লাস 9-এ হতো। আমাদের সময় তো ক্লাস 9 থেকে প্রথম প্রজেক্টে ইন্ট্রোডিউস হয়। এখন তো তার আগেও বাচ্চাদেরকে প্রজেক্ট দেওয়া হয়, সামার প্রজেক্ট দেওয়া হয়। তো আমাদের সময় প্রথম প্রজেক্ট ক্লাস 9-এ দেওয়া হতো, এবং আমি তো স্বাভাবিক তখন জানতাম না কিভাবে প্রজেক্টের খাতাকে সাজাতে হয়, কিভাবে প্রজেক্টের খাতাকে রেডি করলে, কোন কোন পয়েন্টগুলো মাথায় রেখে প্রজেক্টের খাতাকে রেডি করলে সেখানে একটা ভালো মার্কস পাওয়া যায়। দেখো, ইউজুয়ালি তোমাদের যে বোর্ডস এক্সামগুলো হয়, যেমন মাধ্যমিক বলো, উচ্চ মাধ্যমিক বলো, সে তুমি যেই স্ট্রিমেরই স্টুডেন্ট হও না কেন, তুমি যদি প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট নিয়ে পড়াশুনো করো, তাহলে তোমায় যেমন একটা ফর্মালি প্র্যাকটিক্যালের খাতা সাজাতে হবে, তেমন কিন্তু প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টে প্রজেক্টও করতে হয় প্রত্যেকটা সামেটিভে। লাইক আমরা যখন 11-12-এ পড়তাম, আমার যেমন স্ট্রিম ছিল পিওর সায়েন্স, তো আমায় যেমন তোমার বায়োলজি, ফিজিক্স আর কেমিস্ট্রির প্র্যাকটিক্যাল খাতা প্রত্যেক উইকে রেডি করতে হতো লিখে লিখে, যা এক্সপেরিমেন্ট করা হতো স্কুলে তার ভিত্তিতে সেই দিনের প্র্যাকটিক্যালটা লিখতে হতো এবং তার করেসপন্ডিং খাতা রেডি করতে হতো। তো সেইটা যেমন করতে হতো, তেমন কিন্তু আমাদের প্রত্যেকটা সামেটিভে একটা করে প্রজেক্ট দেওয়া হতো, সেই প্রজেক্টের খাতাও কিন্তু আমাদেরকে একইভাবে রেডি করতে হতো। তো প্র্যাকটিক্যাল খাতা কিভাবে রেডি করতে হয় না হয় সেই নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আমার নিজের একটা প্র্যাকটিক্যাল খাতা সেখানে উদাহরণে রাখবো, রেখে আমি আলোচনা করব। কিন্তু আজ আমি তোমাদের সাথে আলোচনা করব যে কিভাবে প্রজেক্টের খাতা তোমরা রেডি করবে। এবং আমি এটুকুনি তোমাদের বলতে পারি, আজ আমি ভিডিওতে যে পয়েন্টগুলো তোমাদের সাথে আলোচনা করব, সেগুলো তোমরা যদি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য ধরে দেখো, এবং তোমার কাছে যদি ডায়েরি থাকে, কোনো একটা নোটবুক থাকে, তুমি তাতে সেটা কপি করে নিতে পারো, লিখে নিতে পারো আমি যে পয়েন্টটা বলছি, সেইটা যদি একটু মন দিয়ে করো, তাহলে কিন্তু তোমার প্রজেক্টের মার্কস 7 থেকে 9 এমনকি 10 পর্যন্ত হতে পারে। আমি যেটা বলছিলাম যে ইউজুয়ালি মাধ্যমিকে হোক কিংবা হায়ার সেকেন্ডারিতে হোক, তোমাদের টিচার্সরা চেষ্টা করেন যাতে প্রত্যেককে 10/10 দিয়ে দেওয়া যায়। বা আমাদের যেমন যখন হায়ার সেকেন্ডারিতে পড়তাম, আমাদের 20 মার্কসের প্রজেক্ট হতো, বাংলা, ইংলিশ, ম্যাথস, আমার এই তিনটেই প্রজেক্ট ছিল 20 মার্কসের। আর তারপর তো বাকি প্র্যাকটিক্যাল সাবজেক্ট ছিল। যাই হোক, তো এই 20 মার্কসের প্রজেক্টে ইউজুয়ালি চেষ্টা করা হয় হায়ার সেকেন্ডারিতে 20/20 দিয়ে দেওয়ার, একদম যে ফাইনাল তুমি যে এইচএস দেবে। কিন্তু সেই 20/20 পেতে গেলেও তো নিশ্চয়ই তোমার খাতায় কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে, এমনভাবে তোমাকে খাতাটা সাজাতে হবে যাতে তোমার খাতাটা দেখেই টিচারের একটা ইমপ্রেশন ভালো আসে যে হ্যাঁ, একে আমি যে টপিকের উপরে প্রজেক্ট দিয়েছি, সেই টপিকের উপরে এই বাচ্চাটি বা এই স্টুডেন্টটি এই এই জায়গাগুলোকে কভার করেছে, তাহলে এই প্রজেক্টটাকে একটু ভালো মার্কস দেওয়া যায়। নাহলে ধরো তুমিও প্রজেক্ট করেছো, তোমার পাশের বান্ধবীও প্রজেক্ট করেছে, তো দুজনে তো প্রজেক্টে কখনো সেম মার্কস পাবে না। যে যেমন লেবার দিয়েছে সে তেমন মার্কস পাবে, এটাই হওয়ার কথা। তো যাই হোক, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব যে কিভাবে নিজের প্রজেক্টকে তোমরা নিজেরা তৈরি করে কম করে 7 থেকে 10, বা যদি 10 নাও দেয়, অনেক সময় টিচাররা ক্লাসের প্রজেক্টে 10 দেয় না, তো 7 থেকে 9-এর মধ্যে যেন তোমরা মার্কস পেতে পারো। তো এইটাই হবে আজকে আলোচনার বিষয়। তাহলে আর সময় না নষ্ট করে চলো সরাসরি ভিডিওতে চলে যাওয়া যাক। তো চলো, আমি সরাসরি মোবাইল স্ক্রিনে চলে এসেছি। এবার আমি চলে যাব তোমাদের যে প্রজেক্টটা আমি তৈরি করেছি সেইটাতে। তো এখানে আমি অ্যাজ অ্যান এক্সাম্পল রেখেছি একটা জিওগ্রাফি প্রজেক্ট। আচ্ছা, একটা কথা মাথায় রাখবে, প্রজেক্টের ফ্রন্ট পেজ আমরা যখন কোনো কিছু কিনি, ধরো আমরা একটা পারফিউম কিনছি, আমরা একটা রিস্ট ওয়াচ কিনছি, তো যেটাই কিনি না কেন, যখন সেটার প্যাকেজিংটা খুব সুন্দর হয়, প্যাকেজিংটাই তো আউটকাম, তার ভিতরের জিনিসটা আমরা পরে দেখি, প্রথমে আমরা প্যাকেজিংটার দিকে নজর দিই। তো সেই প্যাকেজিংটা যদি খুব সুন্দর হয়, তাহলে কিন্তু জিনিসটার প্রতি আমাদের আগ্রহটা বাড়ে। ঠিক সেই রকমভাবেই তোমার প্রজেক্টের প্রথম ইমপ্রেশন থাকবে
তোমার প্রজেক্টের ফ্রন্ট পেজ। সবসময় চেষ্টা করবে ফ্রন্ট পেজকে ভীষণভাবে ফর্মাল রাখার। অনেকেই ফ্রন্ট পেজের মধ্যে বিভিন্ন কলকা করতে চায়, বিভিন্ন সিনারি ড্র করতে চায়। তো তুমি যে সাবজেক্টের প্রজেক্ট করছো, অনেকে আছে আমি দেখেছি বাংলা প্রজেক্টে, সংস্কৃত প্রজেক্টে বিভিন্ন কলকা করে দেয়। তো আমি বলবো যে তোমার যদি একান্তই কলকা করবার ইচ্ছে হয় এই জাতীয় প্রজেক্টে, তো তুমি তোমার সেই সাবজেক্টের করেসপন্ডিং টিচারকে জিজ্ঞেস করে নেবে একবার। কিন্তু সাধারণত টিচাররা প্রেফার করেন সবসময় প্রজেক্টের ফ্রন্ট পেজ যেন ফর্মাল থাকে। আচ্ছা, এবার প্রজেক্টের ফ্রন্ট পেজে তোমার যেন সমস্ত ইনফরমেশন দেওয়া থাকে। সেই ফ্রন্ট পেজটা দেখেই যেন তোমার সম্বন্ধে এক ঝলকে সমস্ত ইনফরমেশন টিচারের কাছে চলে যায়। তার জন্য তোমাকে দিতে হবে নাম, ক্লাস, সেকশন, রোল নাম্বার, সাবজেক্ট, ইয়ার। তুমি এখানে ইয়ারের জায়গায় সেশনও লিখতে পারো। তারপরে স্কুলের নাম অবশ্যই দিতে হবে, যেই স্কুলে তুমি পড়ছো। নেক্সট চলে যাব আমরা পরবর্তী অংশে, সেটা হচ্ছে সূচিপত্র। দেখো, তুমি প্রজেক্টের ভিতরে যাই লিখে থাকো না কেন, নিশ্চয়ই সেইগুলোর একটা একটা পয়েন্ট আছে। সেই যে বিষয়গুলো লিখছো, ধরো প্রথম পাতা হচ্ছে কৃতজ্ঞতা স্বীকার, যাকে আমরা অ্যাকনলেজমেন্ট বলি। তো সেইটা ধরো তুমি প্রথম পাতায় লিখছো, তো সেইখান থেকে তুমি পেজ নাম্বার স্টার্ট করছো। একদম তোমার যে প্রজেক্টের খাতা, সেই খাতার যে উপরে মার্জিন, সেই মার্জিনের ডান দিকের একদম টপে তুমি পেজ নাম্বার দিচ্ছ। তো তুমি সবসময় কি করবে, প্রজেক্টের খাতায় এই সূচিপত্র বানিয়ে নেবে। ধরো প্রথমেই লিখলে বিষয় বলে, আমি দেখো পয়েন্ট করে রেখেছি। তো ধরো তুমি প্রথমেই লিখলে কৃতজ্ঞতা স্বীকার। এবার সেটা পৃষ্ঠা সংখ্যা, অর্থাৎ তুমি ধরো সেটা পেজ নাম্বার 1-এ দিয়েছো, তো তুমি সেখানে পৃষ্ঠা সংখ্যা 1 বা 1 তুমি যেটা লিখে থাকছো সেইটা দেবে। এইভাবে তুমি পরপর পয়েন্ট যা যা লিখেছো তা যেন তোমার সূচিপত্রে ক্লিয়ারলি দেওয়া থাকে, পেজ নাম্বার সমেত। নেক্সট চলে আসছে আমি কৃতজ্ঞতা স্বীকারে। কৃতজ্ঞতা স্বীকারে কোনো কোনো সময় দেখবে টিচাররা ফরম্যাট দিয়েই দেয়, অনেক সময় আবার ওনারা ফরম্যাট দেন না। তো এই ক্ষেত্রে আমি ওভারঅল তোমাদের জন্য একটা ফরম্যাট রাখলাম। এই ফরম্যাটটা মেনে তোমরা যদি কোনো কৃতজ্ঞতা স্বীকার লেখো, তাহলে সেটা কখনোই কাটা যাবে না বা ভুল হবে না। তো আমি যেহেতু এখানে একটা ভূগোল প্রজেক্টকে তোমাদের এক্সাম্পল হিসেবে আজকে রেখেছি, তাই জন্য আমি এখানে ভূগোলই রেখেছি। তো তোমরা তোমাদের ইচ্ছে মতন বিষয়টাকে চেঞ্জ করে নেবে। বেশ, এই কৃতজ্ঞতা স্বীকারের জায়গাটা রাখবে, এবং কৃতজ্ঞতা স্বীকার কিন্তু একটা ইমপ্রেশন তৈরি করে। তোমরা চাইলে এই পেজটা স্ন্যাপশট নিয়ে নিতে পারো। নেক্সট আমি প্রবেশ করছি মূল প্রজেক্টে। এখানে আমাদের প্রজেক্টের বিষয় ছিল হচ্ছে আবহবিকার। আবহবিকারের বিভিন্ন জায়গাগুলো আমরা এখানে তুলে ধরেছি। তো দেখো, আমি যেহেতু জিওগ্রাফি পড়াই না, জিওগ্রাফি সম্বন্ধে আমার সেভাবে নলেজও নেই। লাস্ট আমি সেই ক্লাস 10-এ ভূগোল পড়েছিলাম। যাই হোক, এটা আমার ভাইয়ের প্রজেক্ট। তো ও যে বিষয়গুলোকে তুলে ধরেছে সেটা হচ্ছে আবহবিকারটা যাতে পুরোপুরি কাভার হয়, সেই জায়গাগুলোই ও মূলত মাথায় রেখেছে। তেমনভাবে দেখো, সেই প্রজেক্টের করেসপন্ডিং কিন্তু ছবিও দেওয়া হয়েছে। এ দেখো, ও এখানে যা যা লিখেছে এই পাতায়, মানে ডান দিকের পাতায়, ও কিন্তু এখানে সেটার ছবি দিয়েছে। যেমন দেখো, এখানে ও এক্সফোলিয়েশন, একদম এই পয়েন্টটা দেখো শেষের দিকে, যে শেষের যে প্যারাটা, বাষ্পমোচন বা এক্সফোলিয়েশন বা গোলাকৃতি আবহবিকার, ওদের টিচার বলেছিলেন যে এই করেসপন্ডিং ছবিটা এখানে দিতে হবে, সেই ছবিটাও এখানে দিয়েছে। নেক্সট আমরা চলে যাচ্ছি পরবর্তী পেজে, সেখানেও কিন্তু এরকম ছবি আছে। এখানে ওর ক্ষুদ্রকণা বিসরণ, প্রস্তর বিসরণ, এই বিষয়গুলোর উপরেও ছবি দিয়েছে। এই ছবিগুলো তোমরা যে বই দেখে প্রজেক্ট করবে সেই বইয়ের মধ্যে পেয়ে যাবে। নেক্সট এখানেও তাই, তার ব্যতিক্রম নয়। তুহিন খণ্ডীকরণ বলে ও যে পয়েন্ট এখানে লিখেছে, দেখো সেকেন্ড প্যারা, এই পেজের সেকেন্ড প্যারা, তুষারজনিত যান্ত্রিক আবহবিকার বা তুহিন খণ্ডীকরণ, ও কিন্তু সেইটার উপরে ছবিটা এখানে দিয়েছে। তারপরে ও প্রজেক্টটা শেষ করে দিয়েছে। তবে ও একটা জিনিস করেনি, যেটা আমি তোমাদেরকে করতে বলবো। যখনই প্রজেক্ট শেষ হয়ে যাবে, যেই পাতাতেই শেষ হোক না কেন, সেই পাতার ডান দিকে নিচে তোমরা সমাপ্ত লিখে দেবে, বা ইংলিশ প্রজেক্ট হলে দি এন্ড লিখে দেবে। এটাও কিন্তু একটা ইমপ্রেশন বাড়াতে সাহায্য করে। আর কনক্লুশনটা লিখবে। এখানে যেমন এই প্রজেক্টে কনক্লুশন লেখার দরকার নেই, কারণ এখানে এতটা পর্যন্তই ছিল। এটা ধরো তোমাদের যদি কোনো সার্ভে জনিত প্রজেক্ট হয়, বা ধরো তোমাদের যদি কোনো বিষয় পড়ে, যেমন হয় না অনেক সময় বুক রিভিউ লিখতে দেওয়া হয়, বা অনেক সময় তুমি ধরো কোথাও ঘুরতে গেছো, সেই ভ্রমণের অভিজ্ঞতা লিখতে দেওয়া হয়েছে। যেমন আমার মনে আছে, আমি যখন ক্লাস 10-এ পড়তাম, আমাদের বাংলা প্রজেক্টে প্রথম সামেটিভে কিন্তু একটি ভ্রমণের অভিজ্ঞতা লিখতে দেওয়া হয়েছিল। তো এই জাতীয় প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু সবার শেষে কনক্লুশনটা দেবে। ঠিক আছে? আচ্ছা, এই ছিল আজকের আমার মূল টপিক, মূল বক্তব্য।
আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা তোমাদের একটুও কাজে এসে থাকে, যদি ভিডিওর মাধ্যমে তোমরা উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই ভিডিওটা তোমাদের স্কুলের টিউশনের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারো, তাতে তাদেরও উপকার হয়ে যাবে। সকলে ভালো থেকো, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওয়ে। বাই।